আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় শুরু হয়েছে জুলাই থেকে, কিন্তু করদাতারা চাইলেও এখন অনলাইনে রিটার্ন প্রস্তুত কিংবা জমা দিতে পারছেন না। 1 মাসের বেশি সময় পার হলেও হালনাগাদ হয়নি এই প্ল্যাটফর্মের। আবার চালুর 3 বছর হয়ে গেলেও রাজস্ব বোর্ডের আয়কর ব্যবস্থাও পরিপূর্ণভাবে অটোমেশন হয়নি। এছাড়া নতুন করদাতা বাড়ানো ও সেবা সহজীকরণে আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালাও কার্যকরে দৃশ্যমান এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। এসব নিয়ে আমাদের আজকের আপনার সঙ্গে আয়োজন। আপনাদের সঙ্গে আছে আমি ইব্রাহিম পাঠান, আর স্টুডিওতে আমাদের সঙ্গে আজকে হাজির হয়েছেন এনবিআরের সাবেক সদস্য আলমগীর হোসেন। আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলাপে। আমাদের আজকের আলোচনার বিষয় আয়কর সেবা কতটুকু ডিজিটাল, এ বিষয়ে মূলত আপনার গুরুত্বপূর্ণ মতামত জানবো। আপনি দীর্ঘদিন এনবিআরে কাজ করে তারপরে সেখান থেকে অবসরে গেছেন। উন্নত বিশ্বে অটোমেশনের মাধ্যমেই আমরা দেখি যে করদাতার কর নির্ধারণ করা হয় এবং সেখান থেকে রিটার্ন প্রস্তুত হয়ে তারপরে করটা নিয়ে নেওয়া হয় এবং তাকে একটি রিটার্ন দিয়ে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে আমরা তো ডিজিটাল সময় পার করে ফেলেছি ইতিমধ্যে, আমরা স্মার্ট বাংলাদেশে আমরা শুরু করেছি। সেই জায়গায় আমরা কতটুকু এগোতে পেরেছি, যদি বলি সুনির্দিষ্টভাবে যে কতটুকু ডিজিটাল হতে পেরেছি আমরা আয়কর ব্যবস্থায়? আসলে আয়কর ব্যবস্থাটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আয়কর ব্যবস্থার মধ্যে অনেকগুলি কম্পোনেন্ট আছে। তার মধ্যে একটি কম্পোনেন্ট আমরা যদি বলি যে করদাতা নিবন্ধন একটি কম্পোনেন্ট, অর্থাৎ যখন আমরা করদাতা হিসাবে নিজেকে নিবন্ধন করি, যাকে আমরা বলি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই একটি ফাংশন আছে। আরেকটি ফাংশন হচ্ছে করদাতা রিটার্ন সাবমিট করবেন, রিটার্ন সাবমিশন সংশ্লিষ্ট একটি কম্পোনেন্ট আছে। এর বাইরে আর কম্পোনেন্ট যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রসিডিওর, রেকর্ড কিপিং, অ্যাপিল, ট্রাইব্যুনাল ফাইলিং, ট্যাক্স পেয়ার সার্ভিসটা ইনক্লুডেড, ট্যাক্স রেভিনিউ কালেকশনের একটা রেভিনিউ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বলে আমরা উইং বলি, যে এই সমস্ত বিষয়গুলো অনেকগুলি কম্পোনেন্ট আছে আমাদের আসলে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা বলি তাহলে সেই জায়গাটা বলতে হবে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে প্রথম কম্পোনেন্ট যেটা ট্যাক্স পেয়ার্স রেজিস্ট্রেশন যে কম্পোনেন্টটা, সেটা আমাদের আসলে একদম পূর্ণাঙ্গভাবেই এটা কম্পিউটারাইজ করা হয়েছে, এটা অটোমেটেড করা হয়েছে। একজন করদাতা বা সম্ভাব্য করদাতা তিনি ঘরে বসে তার এনআইডি নাম্বারটা ব্যবহার করে তিনি ঘরে বসে তার আয়কর নিবন্ধন করতে পারেন এবং সার্টিফিকেটও তিনি নিতে পারেন। এই জায়গাটাই আমরা কমপ্লিট করতে পেরেছি এবং এটা দীর্ঘদিন ধরে আছে। আমরা আরেকটি কম্পোনেন্ট যদি যাই যে করদাতা তার আয়কর রিটার্নটি অনলাইনে তৈরি করবেন এবং অনলাইনে সাবমিট করবেন, এই জায়গাটাই আমাদের পূর্ণাঙ্গভাবে আমরা আসলে জাতীয় রাজস্ব বোর্ড পূর্ণাঙ্গভাবে এটা বাস্তবায়ন করতে পারেনি, ডিজিটাল করতে পারেনি। উদ্যোগ অনেকবার নেওয়া হয়েছে। আপনারা জানেন বাইটেক্স সিস্টেম নামে একটা সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করেছিলাম এবং এই বাইটেক্স সিস্টেমের মধ্যে আমাদের প্রায় 15টা মডিউল ছিল। কম্প্রিহেন্সিভ আসলে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এর একটা সিস্টেম ছিল, বাট বাইটেক্স সিস্টেমটি অত্যন্ত কমপ্লেক্স, ইউজার ফ্রেন্ডলি ছিল না, এটার মেনটেন্যান্সটা অত্যন্ত এক্সপেন্সিভ ছিল। নিয়েছিলেন কেন এটা তৎকালীন সময়ে জাতীয় রাজস্ব বোর্ডে যারা কর্মকর্তা ছিলেন তারা তখন পর্যালোচনা করে মনে হয়েছে যে একটা সিকিউরড, একটা রোবাস্ট সিস্টেম হিসেবে বাইটেক্স সিস্টেমটিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেটার জন্য আসলে এনবিআর কত টাকা খরচ করেছিল, যেটা আসলে কোনো কাজে আসেনি? শেষ না, কাজে আসেনি বলা যাবে না। আমি আসছি একটা ওই বিষয়টা প্রসঙ্গটা আসবো। আমি যে প্রসঙ্গটি আসছিলাম সেটা হচ্ছে যে আমরা বাইটেক্সের নিয়ে আমরা যখন কাজ করতে গেলাম তখন আমরা একটা জিনিস দেখলাম, সেটি হচ্ছে যে আমাদের সামহাউ করদাতাদের মধ্যে এটাকে পপুলার করা যাচ্ছে না। করদাতারা চাচ্ছে আরও সোবার, আরও একটা জেনারেল ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন, একটা সিস্টেম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে টোটাল কম্প্রিহেন্সিভ যখন আমি ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ইন্ট্রোডিউস করব, সেখানে আমার ডেটা সিকিউরিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ডেটা সিকিউরিটি ইনশিওর করার জন্য বহু ধরনের মেকানিজম কিন্তু কাজ করতে হয়। এই ধরনের সমস্ত সিস্টেমটা থাকার কারণে এই জায়গাটি আমাদের যেটি অত্যন্ত আমি বলবো যে একটা কমপ্লেক্স মডেল তৈরি হয়ে গিয়েছিল। আরেকটি বিষয় ছিল সেই সিস্টেমের মধ্যে আপনার যে রেলিভেন্ট ডকুমেন্টগুলি, রিটার্নের সাথে যে রেলিভেন্ট ডকুমেন্টগুলি সেগুলি স্ক্যান করে দেওয়ার ব্যাপার ছিল। তার ফলে এটা অনেক স্লো একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল। আমাদের তৎকালীন সময় বাজেটও কম ছিল এবং ওই অর্থে যে ফুল কম্প্রিহেন্সিভ অটোমেটেড একটা সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করব এবং তার ইমপ্লিমেন্টেশনের জন্য যে প্রশিক্ষণ দরকার, তার জন্য যে দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণ এবং তার জন্য সক্ষমতা তৈরি করা, ক্যাপাসিটি বিল্ড আপ করা এবং করদাতাদের মাঝে অ্যাওয়ারনেস, ব্যাপক ভিত্তিক অ্যাওয়ারনেস করা, প্রয়োজন তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, সেই ধরনের কোনো আসলে আমাদের এই টোটাল প্রকল্পের মধ্যে কম্পোনেন্টগুলি ছিল না। আমরা যদি বলি ভ্যাট অনলাইন প্রকল্পের মধ্যে 600-650 কোটি টাকার মতো আমাদের বরাদ্দ ছিল, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের বাইটেক্সের মধ্যে আমাদের বরাদ্দ পসিবলি 40 থেকে 45 কোটি টাকার মতো। সো ইটস ভেরি লিমিটেড ইনভেস্টমেন্ট। কিন্তু
এই ইনভেস্টমেন্টের ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছি যে হ্যাঁ আসলে সিস্টেমগুলি কেমন হওয়া উচিত। কারণ এখনও বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু আসলে অনলাইন সিস্টেমটাগুলি কিন্তু এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। আপনি ভূমি রেজিস্ট্রেশনের কথা বলেন, আপনি সিটি কর্পোরেশন নিবন্ধনের কথা বলেন, অনেক জায়গাগুলি সিস্টেমগুলি মিউটেশনের কথা বলেন, আমরা কিন্তু সিস্টেমগুলি পূর্ণাঙ্গভাবে করতে পারিনি এনআইডি সিস্টেমে যাই বলি না কেন। কাজেই আমাদের সিস্টেমগুলি লার্নিং প্রসেসের মধ্য দিয়ে এগুচ্ছে। তো আমরাও এই অভিজ্ঞতা নিয়ে পরবর্তী পর্যায়ে দেখলাম যে যখন রোবো সিস্টেমটা আমাদের একসাথে বিরাট একটা কম্পোনেন্ট, অনেকগুলি কম্পোনেন্ট নিয়ে একটা সিস্টেম ডেভেলপ করা যাচ্ছে না, তৎকালীন সময় আমি এনবিআরে ছিলাম, তখন এনবিআরের কাছে মনে হয়েছে যে আমরা একটা কাজ করি, আমরা একটা বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ না করে আমরা পিস অ্যাপ্লিকেশন তৈরি করে দেন সবগুলি পিসগুলি সমন্বয়ের মাধ্যমে আমরা একটা টোটাল কম্প্রিহেন্সিভ আমরা একটা সিস্টেম তৈরি করব। অর্থাৎ আমরা চেয়েছিলাম ইনক্রিমেন্টাল প্রোগ্রেস কম্পোনেন্ট ওয়াইজ। তো তার ধারাবাহিকতায় কিন্তু আমরা একটি অনলাইন ইন্টার সাবমিশন মডিউল তৈরি করেছি এবং এই অনলাইন মডিউল সিস্টেমটাকে ফাস্টার রাখার জন্য কিন্তু আমরা ডকুমেন্টেশনগুলিকে কিন্তু আমরা স্ক্যানে সাবমিট করার কোনো সিস্টেম রাখিনি। তো এই সিস্টেমটি আমাদের একদম ইনহাউস ডেভেলপ সিস্টেম, এখানে এক্সটার্নাল কোনো রিসোর্স ছিল না, আমাদের এনবিআরের জাতীয় রাজস্ব বোর্ডের যে কর্মকর্তারা আছেন তাদের নিয়েই করা। এই সিস্টেমটি আমি বলবো যে এই সিস্টেমটি আসলে রিটার্ন দাখিলের যে একটা অটোমেশন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটা খণ্ড বিশেষ শুধুমাত্র। কারণ এখানে একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার রিটার্ন সাবমিট করতে পারেন এবং এখানে ডকুমেন্টেশন, ডিজিটাল ডকুমেন্টেশন সাবমিট করার কোনো সুযোগ নেই। তো এই কারণে এটা আস্তে আস্তে পপুলার হচ্ছে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে, ইয়াঙ্গার জেনারেশন যারা ট্যাক্স পেয়ার তাদের মধ্যে এটা পপুলার হচ্ছে। আমরা কয়েক বছর ধরে দেখছি যে একটু একটু করে বাড়ছে অনলাইনে। কিন্তু আপনি বলছেন যে কোনো কিছু এখানে আপলোড করা যায় না, কিন্তু এনবিআর বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন আপলোডের চাহিদা থাকে, মূলত সেটি এখন করা যাচ্ছে না। আবার আমরা দেখতে পাচ্ছি যার জিরো রিটার্ন আসে তিনি একমাত্র সেখানে পরিপূর্ণভাবে সাবমিট করতে পারছেন, কিন্তু যিনি বছরে বিভিন্ন সময় ট্যাক্স দিয়েছেন, উৎসে কর দিয়েছেন, অগ্রিম কর দিয়েছেন, তিনি কিন্তু সেটি ব্যবহার করতে পারছেন না। ঠিক আছে, আমি আসছি সেই জায়গা তো আসলে তো মানে আমি আসছি সেই জায়গাটায় আমি আসছি। সেটি হচ্ছে যে এখন তাহলে এই সিস্টেমে কারা রিটার্ন সাবমিট করছেন। আমি কেন বলছি যে একটা অংশ হয়েছে, পূর্ণাঙ্গ হয়নি, তার কারণ এখানে যেহেতু অনলাইন অন্যান্য ডকুমেন্ট যে সমস্ত করদাতার তার রিটার্নের সমর্থনে বা আয়ের সমর্থনে তাকে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হয়, তাদের পক্ষে কিন্তু এই সিস্টেমের মধ্যে রিটার্ন সাবমিট করলেও সাবসিকুয়েন্টলি আবার অরিজিনাল অন্যান্য ডকুমেন্টগুলি আলাদা করে হার্ড কপি জমা দিতে হয়। কাজে এই জন্যই যে এই সিস্টেমটি আমাদের যারা অল্প আয় আছে, একটা পার্টিকুলার হেড অফ ইনকাম আছে, তাদের জন্যই শুধুমাত্র এই সিস্টেমটা এখন পর্যন্ত ইউজার ফ্রেন্ডলি হিসাবে আমার কাছে মনে হয়েছে। এখানে আপনার অ্যাডসোর্সের কয়েকটি পেমেন্ট আপনি অ্যাড করা যায়, এটাকে সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড করা আছে। সেটি হচ্ছে আপনার যদি সঞ্চয় অধিদপ্তরে যদি আপনার সঞ্চয় বন্ড থাকে, সঞ্চয় পত্র থাকে, তার বিপরীতে যে ট্যাক্সটা কর্তন করা হয় সেটার সাথে ইন্টিগ্রেট করা আছে। যদি আপনার গভর্নমেন্ট অফিসার হন, তার এগেনস্টে যে অডিট ডিপার্টমেন্ট যে বেতনের এগেনস্টে ট্যাক্স কেটে রাখে সেটার সাথে সমন্বয় করা আছে এবং এই চালানের সাথে এটা ইন্টিগ্রেটেড করা আছে। তার ফলে এই চালান যদি খুব সম্ভবত পোস্ট অফিসের সাথে যে পোস্টাল সেভিংস সার্টিফিকেটের সাথে ইন্টিগ্রেটেড করা আছে পসিবলি, তাহলে এই সমস্ত জায়গায় যারা ট্যাক্স রিডাকশন হবে, অথবা আপনি যখন তারা আপনি এই চালানের মাধ্যমে ট্যাক্সটা পেমেন্ট করবেন, সেই ট্যাক্স ক্রেডিট কিন্তু এটা এখানে চলে আসবে। তার ফলে তাদের জন্য যারা একটা পার্টিকুলার হেড অফ ইনকাম হয় এবং যাদের এই ধরনের সোর্স বা পেমেন্টের ইস্যু থাকে, তাদের জন্য সিস্টেমটা অত্যন্ত কার্যকর। কিন্তু যিনি বেতনভোগী কর্মচারী তার ক্ষেত্রে কি হবে, তিনি পারবেন? বেতনভুক্ত কর্মচারী যদি গভর্নমেন্ট অফিসার হয়, সেক্ষেত্রে অ্যাডসোর্সের পেমেন্টটা তার একটা তার তো গভর্নমেন্ট অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে তো একটা অনলাইন সিস্টেমের মধ্যে ট্যাক্স ডিডাকশন চলে আসছে। কিন্তু আমরা এর পাশাপাশি আরেকটি সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, আমরা যখন ছিলাম এনবিআর ইন্ট্রোডিউস করেছিল, সেটাও এনবিআর ইন হাউস ডেভেলপ করা সিস্টেম। সেটা হচ্ছে এআইটি, অর্থাৎ উচ্চ আয়কর কর্তনের যে সংশ্লিষ্ট যে আমাদের একটা সফটওয়্যার ডেভেলপ করেছিলাম এবং এই সফটওয়্যারের আমরা পরীক্ষামূলকভাবে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে এটা সরবরাহ করেছিলাম এবং সেখানে তাদের ট্রেনিং করা হয়েছিল। বাংলাদেশের আমি যতটুকু জানি একটি প্রতিষ্ঠান একটি অঞ্চল পাইলটিং করেছিল লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট। এই লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিটের পাইলটিংয়ের মাধ্যমে করদাতাদের অনলাইনে আপনার ট্যাক্স ডিডাকশনের একটা অ্যাপ্লিকেশনটার মধ্যে এখানে ডাটা এন্ট্রি এবং রিপোর্ট তৈরি করার যে সুযোগ সুবিধা এবং এই রিপোর্ট যে ডিজিটালি এনবিআরের কাছে আসা, অর্থাৎ রেসপেক্টিভ কোম্পানি সার্কেল অথবা রেসপেক্টিভ জোনে আসার সিস্টেমটি কিন্তু তারা ডেভেলপ করেছে। বাট আমি জানি না এটার প্রোগ্রেস কতটুকু, বাট এটাও পূর্ণাঙ্গভাবে হয়েছে বলে বা ব্যাপক পপুলার হয়েছে বলে আমার জানা নেই। অর্থাৎ সব মিলে যদি বলি, রিটার্ন সাবমিশন প্রক্রিয়াটিও আমাদের অসম্পূর্ণ আছে।
জাতীয় রাজস্ব অসম্পূর্ণ টার্গেট কি ছিল তাহলে এনবিআর এর, নাকি এরকমই টার্গেট ছিল যে ভাঙা ভাঙা অর্ধেক অসম্পূর্ণ? না, এটা ফেজ বাই ফেজ যাওয়ার টার্গেট ছিল, ইনক্রিমেন্টালি কতদিনের মধ্যে সেই টার্গেটটি ছিল? আমি জানি না। তৎকালীন সময় আমাদের যখন আমরা এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে যাই তখন আমাদের যেটা বাজেট কনস্ট্রেন্ট ছিল, কোভিডের কনসিকুয়েন্সেস একটা ইফেক্ট সেটা ছিল, এবং আমাদের নিজস্ব যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জায়গাটা তৈরি করার ব্যাপার ছিল, যে সব মিলে আমরা ভেবেছিলাম 2 বছর আগে আমরা অন্তত মিনিমাম মার্জিনাল ট্যাক্স পেয়াররা যাতে অনলাইন রিটার্ন সাবমিট করতে পারেন, যারা সিঙ্গেল হেড অফ ইনকাম আছে তারা যেন রিটার্নটা সাবমিট করতে পারেন, সেটুকু অন্তত এনশিওর করার জন্য। তার পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই লক্ষ্য, আমি তো অনেক দিন হয়েছে, প্রায় 1.5 বছর 2 বছরের মতো আমি এনবিআর নেই, কিন্তু আমি জানি না এখন এই স্টেজে কি আছে, কিন্তু আমি শুনেছি যে তারা এই জিনিসটিকে আরও বিস্তৃত করতে পারেনি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ট্যাক্স পেয়ার সার্ভিসের কথা যদি বলি, ট্যাক্স পেয়ার সার্ভিসটা আসলে আমরা ডিজিটাল এইভাবে করতে পারিনি, পার্শিয়ালি ডিজিটাল করেছি। তার অর্থ হচ্ছে এই এনবিআর একটা ওয়েবসাইট আছে, এবং এনবিআর ওয়েবসাইটের মধ্যে যেই তথ্যগুলো আছে, আমার টেরিটোরিয়াল জুরিসডিকশন কোথায় হবে সেটি আমি ডিফাইন করতে পারি। আমার রেলিভেন্ট যে রিটার্ন ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আমি ডাউনলোড করে আমি এখানে কাজ করতে পারি। আমি আদার যে সমস্ত সার্কুলারগুলি, নোটিফিকেশনগুলি, আয়কর রিটার্ন পূরণের যে নির্দেশিকাগুলো আছে, আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে, সবগুলি কিন্তু ডিজিটাল কপি, কিন্তু আমার পিডিএফ কপি, ওয়ার্ড ফরম্যাটের কপি কিন্তু আমার ওয়েবসাইটে আছে, এবং এই সমস্ত ফর্ম রিলেটেড যত ধরনের কিছু আছে সেই সমস্ত বিষয়গুলি আমাদের করদাতারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন, তারা ডাউনলোড করতে পারেন, প্রিন্ট করতে পারেন। তো সার্বিকভাবে আমি যদি বলি যে এই সিস্টেমগুলি এই পর্যন্ত বোধহয় ডিজিটাল আছে, কিন্তু ইনহাউস যে ক্যাপাসিটি, ইনহাউস ডেটা ম্যানেজমেন্ট, ডেটা স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ রিপোর্ট জেনারেশন, এই কাজগুলো এখন ডিজিটাল হতে পারে। কিন্তু আমার প্রশ্ন সেইখানে, এখন মানে উদ্যোগটি শুভ ছিল, চেষ্টাটি আছে এখনো, কিন্তু আমরা যেখানে যেতে চাই সেই জায়গায় যেতে পারিনি। কিন্তু কোথায় যেতে চাই তার একটি তো সুনির্দিষ্ট মাত্রা ঠিক করা আছে, স্ট্যান্ডার্ড ঠিক করা আছে। সেই স্ট্যান্ডার্ড আসলে কেমন হওয়া উচিত, অথবা আপনি যখন এনবিআরে ছিলেন কি ভেবেছিলেন যে আসলে অটোমেশনের মাধ্যমে একজন করদাতাকে কোন মাত্রার সেবা দিতে চান আপনারা? আমি যখন এনবিআর ট্যাক্স পলিসি মেম্বার ছিলাম, তার আগে আমি ট্যাক্স পেয়ার সার্ভিস মেম্বার হিসাবে দায়িত্ব পালন করেছিলাম কিছুদিন। আমার কাছে মনে হচ্ছে যে আমরা পেপারলেস এনবিআর এর কথা বলেছিলাম তখন, যে এনবিআর শুড বি দ্য পেপারলেস এনবিআর, একটা স্মার্ট এনবিআর হবে, যে এনবিআরটা আর সেই করদাতারা বস্তাবন্দি করে কাগজ সহ রিপোর্ট জমা দিবে, রিটার্ন জমা দিবে, আমরা অ্যাসেসমেন্ট করব, কাগজের অ্যাসেসমেন্ট করব, এইভাবে প্রক্রিয়াটা থেকে বের হয়ে আসা উচিত। ফাইলে নোট হবে। আপনি ধরেন যে এনবিআর যখন নীতি নির্ধারণ করেছেন তখন উন্নত বিশ্বের যে কর ব্যবস্থাপনা তার সঙ্গে নিশ্চয়ই তুলনা করে আমাদের অবস্থানকে নির্ধারণ করার চেষ্টা করেছেন। সেই তুলনার জায়গা থেকে আমরা কি করে আর অন্যরা কি করে? না, এটা তো অনিবার্য, এটা আমরা এখনও ওই লেভেলের কথা ভাবতে পারি না। ইন টার্মস অফ ডিজিটালাইজেশন আমরা ওই জায়গাটা ভাবতে পারছি না। কারণ হচ্ছে যে আমাদের এখানে বিনিয়োগ আসলে সত্যিকার অর্থে বিনিয়োগ কম, এবং আমাদের ইন্টারনাল যে ক্যাপাবিলিটি, আমি বলছি নট অনলি টু ডেভেলপ এনি অ্যাপ্লিকেশন অর দি সিস্টেমস, রাদার আমি বলবো যে আমি যদি ভেন্ডরকেও নিয়ে আসি, সেটা তার কাছ থেকেও যে কাজ বুঝে নেয় এবং সেটাকে রান করানোর জন্য যে ইন্টারনাল ক্যাপাসিটি এবং সাংগঠনিক যে কাঠামোর মধ্যে তার ক্যাপাসিটি বিল্ড আপ করা দরকার ছিল, ওই ধরনের, যেমন ইনকাম ট্যাক্স উইংয়ে কিন্তু আজ পর্যন্ত সত্যিকার অর্থে কোনো নেই, আইসিটি অনুবিভাগ নেই। এনবিআরে আইসিটি অনুবিভাগ আছে, তারা কিন্তু ইনকাম ট্যাক্সের জন্য তারা কিন্তু ওয়েল অ্যাওয়ার না, তার আইনগুলি কি। সেই আইসিটি অনুবিভাগের দায়িত্বে বোধহয় আপনিও ছিলেন একসময়। না, সেটা দায়িত্বে আমি ছিলাম না, সেটা হচ্ছে বোর্ড অ্যাডমিনিস্ট্রেশনে যিনি থাকেন, মেম্বার বোর্ড অ্যাডমিন, তিনি থাকেন সেটা দায়িত্বে। তো এই জায়গাতে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা মানে ট্রুলি যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমরা যখন ছিলাম তখন আমরা বারবার একটা উদ্যোগ নিয়েছিলাম, আমি উদ্যোগ নিয়েছিলাম, সেটা হচ্ছে যে একটা ওভারঅল আইটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান, একটা আমার ভিশন কোথায়, আমি কোথায় যেতে চাই এবং কবের মধ্যে যেতে চাই, এর জন্য আমার রিকোয়ার্ড রিসোর্সেস কী লাগবে, এবং সেই গোলটা আমি কোন গোলটা মাইলস্টোনটা কবে কোন গোল মাইলস্টোন অ্যাচিভ করব, আমার রিসোর্স অ্যালোকেশন কোন কাজের জন্য কতটুকু রিসোর্স অ্যালোকেশন করব, এবং টাস্কিং আমি বলবো যে ম্যান রেসপন্সিবিলিটি ফিক্স করা, অর্থাৎ আমি যেটা যদি বলি হিউম্যান, আমি যে কাজগুলি তো ইমপ্লিমেন্টেশন করতে হবে মানুষকে দিয়ে, তো মানুষকে দিয়ে যদি ইমপ্লিমেন্টেশন করাতে হয় তাহলে সেই মানুষগুলিকে দক্ষ করতে হবে, তাকে ট্রেন্ড আপ করতে হবে এবং তাকে একটা রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে। আপনি মূল কাজ যদি হয় আপনার অ্যাসেসমেন্টের মূল কাজ, আর আপনি যদি এই কাজটা যদি হচ্ছে আপনার অতিরিক্ত কাজ,
সাবসিডিয়ারি কাজ, তাহলে আপনি ফোকাসটা কিন্তু এখানে সময় দিতে পারবেন না, প্রফেশনালিজম তৈরি হবে না। আচ্ছা, এই জায়গাটাই আমার মনে হয়েছে তৈরি করা দরকার প্রথম। কিন্তু আরেকটি বিষয় আমার যেটি অভিজ্ঞতা এবং বিভিন্ন জায়গা থেকে শুনি, উন্নত বিশ্বে যদি আমেরিকার কথা বলি, ইউরোপের কথা বলি, কর দাতা এবং কর গ্রহীতা এই দুটি ব্যক্তির মধ্যে সচরাচর দেখা হয় না, মুখোমুখি কথা হওয়ার সুযোগ নেই, কারণ সব কিছু অটোমেশনের মাধ্যমে নির্ধারিত হয় এবং বছর শেষে একটি রিটার্ন করদাতার কাছে পৌঁছে যায়। আমাদের এখানে যেটি হয় যে করদাতাকে কর অফিসে পর্যন্ত যেতে হয়, নানান ধরনের যোগাযোগ করতে হয়, সেখানে সন্তুষ্টি অসন্তুষ্টির ব্যাপার আছে, ফলে অভিযোগ তৈরি হয়। এই যে বিষয়টি, এইখানে একটি গোষ্ঠীর স্বার্থের ব্যাপার আছে। আমার প্রশ্ন যে এই স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে কি আমাদের অটোমেশন ক্রমাগতভাবে পিছিয়ে যাচ্ছে অথবা আগাচ্ছে না? আমার 35 বছর চাকরির অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে, আসলে কোনো গোষ্ঠীর স্বার্থের কারণে আইটি পিছিয়ে যাচ্ছে তা না। যেটা হয় বেসিক্যালি, আসলে আমার মনে হয় যে আমরা দেশ হিসাবেই কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলি, স্মার্ট বাংলাদেশের কথা বললেও আপনি দেখবেন ওইভাবে আমাদের সক্ষমতা, ওভারঅল কান্ট্রি স্কিল যেটা, ক্যাপাসিটি যেটা, ওই অর্থে বিল্ড আপ হয়নি। কেন বিল্ড আপ হয়নি বলি, আপনি যখন বাইরের একটা দেশ, উন্নত দেশের কথা বা মধ্য আয়ের দেশের কথা বলবেন, ইউরোপের একটা দেশের কথা বলবেন, সেখানে আপনি আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি এবং বেসরকারি সমস্ত ডিপার্টমেন্ট কিন্তু ডিজিটাল। আপনি একটা রেস্টুরেন্টে খাবেন, একটা টিকিট করবেন, আপনার কার্ড ব্যবহার করতে হচ্ছে। আপনি একটা গাড়ি কিনবেন, আপনি যে কোনো কিছু করবেন, যে কোনো কাজ করবেন, একটা ডিজিটাল কার্ড, আপনার একটা প্লাস্টিক কার্ড ব্যবহার করে আপনি কিনছেন, আপনার প্রপার্টিটা রেকর্ডেড থাকছে, প্রত্যেকটা প্রপার্টি। এবং তার ফলে আমি একটা নাম্বার ক্লিক করেই কিন্তু বলতে পারি যে জনাব ইব্রাহিমের কি সম্পদ আছে, কি কি খরচ হয়েছে, কোথায় কোথায় ভ্রমণ করেছে, তার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট। মানে কয়বার বিদেশ গেল এবং কয়টা স্কুলের বাচ্চার জন্য কয় টাকা বেতন দেয়, সেই খবর, সেটাও তথ্য আছে। তার ফলে যেটা হলো কি, তার একটা কিন্তু জনাব ইব্রাহিমের কিন্তু একটা টোটাল ওয়েলথ অ্যান্ড অ্যাসেটমেন্টের যে কিন্তু একটা প্রোফাইল তৈরি হচ্ছে, তার এক্সপেন্ডিচার একটা প্রোফাইল তৈরি হচ্ছে, একদম প্রত্যেকটা রেকর্ডেড প্রোফাইল। তার ফলে তিনি যখন রিটার্ন সাবমিট করছেন, তখন খুব সহজ মিস ম্যাচ আছে কিনা সেটা দেখে কিন্তু ট্যাক্স অথরিটি বলতে পারে যে আসলে এখানে ইভেশন কোথায় আছে বা নাই। বাংলাদেশে আপনি একটা জমির মালিক, কেন 100টা প্লটের মালিক হলেও, আপনার 100টা অ্যাপার্টমেন্টের মালিক হলেও, অথবা আপনি এখন একমাত্র গাড়ির ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করতে পেরেছি যে গাড়ি যদি একের অধিক হয় তাহলে সেটা আমার কাছে রেকর্ড আসবে। অন্য জায়গাগুলি কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা করতে পারি না, ডাটা ইন্টিগ্রেশনটা। মানে কারো কতটুকু জমির মালিক, কয়টা অ্যাপার্টমেন্টের মালিক, এই বিষয়গুলো জানা কিছুই কিন্তু আমার ডাটাবেজ নাই, কোনো ডিপার্টমেন্টের ডাটাবেজ নাই যার সাথে আমার ইন্টিগ্রেশন সম্ভব হবে। তার ফলে যেটা হচ্ছে, আপনি যখন একটা রিটার্ন সাবমিট করছেন, তখন এই রিটার্নটা আপনার ডিক্লারেশনের উপরে ভিত্তি করে কিন্তু আমাকে অ্যাসেসমেন্ট করতে হচ্ছে। আই ডোন্ট হ্যাভ এনি ইন্ডিপেন্ডেন্ট ডাটাবেজ যাতে আমি ক্রস ম্যাচ করার সুযোগ পাবো। আদারওয়াইজ আমার ইন্সপেক্টরকে যেতে হবে ওই অফিসে, গিয়ে ঘাটাঘাটি করতে হবে, তারপরে ডাটা দেখতে হবে, অথবা আপনাকে বলতে হবে ভাই আপনি আসেন, আপনার কোথায় কোথায় সম্পদ আছে আপনি বলেন। এই যে আমাদের যে ডিজিটালাইজেশনের ঘাটতিটা আছে, এই ছোট্ট এক্সাম্পল থেকেই কিন্তু বোঝা যায় যে আমরা ডিজিটালাইজেশনের ঘাটতির কারণেই কিন্তু ট্যাক্স পেয়ারকে আমাদের কাছে 1 মিনিট। আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমার সিস্টেম ইটসেলফ, আপনি দেখেন আমরা কিন্তু 100% লোককে ডাকি না। আমার যারা ইউনিভার্সিটি সেলফ রিটার্ন সাবমিট করছেন তার 3 to 4% অডিটের জন্য সিলেকশন হচ্ছে। এই 3 to 4% লোকে কিন্তু ইন্টারফেস, মানে র্যান্ডম সিলেকশন হয় নাকি, একটা সিলেকশন ক্রাইটেরিয়া আছে, সেই সিলেকশন ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদেরকেই শুধু ডাকা হচ্ছে। কিন্তু ওই যারা 96%, 97% যাদের ডাকছি না, তারা কিন্তু সাইলেন্ট। ওই 3 to 4%ই কিন্তু কথা বলছেন, তার ফলে কথাটা শুনতে পাচ্ছি আমরা। সাইলেন্স যেখানে আছে সেখানে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এই জন্য আমরা মনে করছি যে আমার বোধহয় ট্যাক্স ডিপার্টমেন্ট হয়রানি করছে, বাট ডাকছি কত পার্সেন্ট। এই রিয়েলিটিটা না যদি বুঝি তাহলে কিন্তু আমরা ভুল বুঝবো ডিপার্টমেন্ট। আর আদতে তো ট্যাক্স ডিপার্টমেন্টে, ট্যাক্স অথরিটির কাউকে ডাকার কথা না। কোনো ধরনের যদি সন্দেহ তৈরি হয় সরাসরি চিঠি পাঠিয়ে দেওয়ার কথা ছিল। উন্নত বিষয়ে যে চর্চাটি আছে সেইটি আমাদের এখানে হচ্ছে না, ফলে অভিযোগের ব্যাপারটি দাঁড়াচ্ছে না। এখানে একটু বলতে চাই, জি আলমগীর হোসেন, আমাদের বিরতির সময়, বিরতির পর ফিরে এসে আপনার সমস্ত পরামর্শ আমরা শুনবো। আমরা একটা বিরতির পর আসছি। দর্শক, আপনার সঙ্গে আছি, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত আপনার সঙ্গে। আমাদের আলোচনার বিষয় আয়কর সেবা কতটুকু ডিজিটাল। স্টুডিওতে আছেন ইনবিআরের সাবেক সদস্য করনীতি আলমগীর হোসেন এবং আমাদের সঙ্গে এখন অনলাইনে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর হোসেন, তিনি আয়কর আইনজীবী। জাহাঙ্গীর হোসেনের কাছে আমরা যুক্ত হব, তবে তার আগে যে বিষয় আলাপ করছিলাম, জনাব আলমগীর হোসেন আপনি বলছিলেন যে আসলে কোন পরিস্থিতিতে আপনি
করদাতাদের ডেকে নিয়ে আসেন, কিন্তু আদতে কথা ছিল কাউকেই না ডাকার, সেটি কেন হচ্ছে না? না না, এখানে বিষয়টা এরকম নয়। করদাতার ডেকে নিয়ে আসার একটা প্রেক্ষিত আছে। প্রেক্ষিতটা হচ্ছে এই, আমি যখন রিটার্নটি প্রাথমিকভাবে আমি পরীক্ষা করছি, তখন যদি আমার কাছে কোনো ত্রুটি বিচ্যুতি অ্যাপারেন্টলি ডকুমেন্ট ভিত্তিক কোনো ত্রুটি বিচ্যুতি চোখে পড়ে, তাহলে আমি তাকে কিন্তু একটা চিঠি দেই যে আপনার আয়কর রিটার্নটি এই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে, এটি আপনি ত্রুটি বিচ্যুতি সংশোধন করে দেন। অর্থাৎ ট্যাক্স কম পেমেন্ট করা আছে বা রিবেট বেশি চাওয়া হয়েছে, ট্যাক্স ক্যালকুলেশনে বেশি হবে। উনি যদি কমপ্লাই না করেন বা উনি করতে পারেন, তারপরে যদি ফান্ডামেন্টালি যদি দেখে আইনের কোনো বিচ্যুতি আছে বা কোনো একটা লস দেখিয়েছে বা কোনো একটা পার্টিকুলার কারণে এটা একটা কম্প্রিহেন্সিভ অডিটে পড়া উচিত, তখন আমরা এটা একটা প্রক্রিয়া অনুসরণ করে অডিটের জন্য সিলেক্ট করি, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন ক্রমে সিলেক্ট করি। পরবর্তী পর্যায়ে সেটা আমরা একটা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করে আমরা করদাতাকে কিন্তু যখন অডিটের জন্য সিলেকশন হয়, তখন করদাতাকে আবার অবহিত করি, চিঠি দিয়ে অবহিত করি। এটা হচ্ছে আইনি বিধান যে এই কারণে আপনি তার দাখিলকৃত আয়কর রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য থাকলে আমাদের জানান। তারপর তিনি যখন যদি জানান বা জানানোর পরে যদি কাগজপত্র দেখে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ থাকে, তাহলে কিন্তু অডিট কার্যক্রমটি প্রসিড করে না। আর যদি না হয়, সন্তোষজনক ব্যাখ্যা না থাকে, তাহলে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু এটা আইনের বেসিক প্রিন্সিপাল যে আপনি যার বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, ট্যাক্স বাড়াবেন, তাকে কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা হচ্ছে করদাতার ফান্ডামেন্টাল রাইটস। এই রাইটটাকে এস্টাবলিশ করার জন্য কিন্তু আয়কর কর্তৃপক্ষ আয়কর আইনের বিধান অনুযায়ী তাকে শুনানির জন্য তলব করেন। আপনি যখন জজ কোর্ট এবং পরবর্তীতে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন অন্য নানান প্রক্রিয়াগুলো শুরু হয়। জি, জনাব আলমগীর হোসেন, আমাদের সঙ্গে আমাদের যে অতিথি অনলাইনে যুক্ত হয়েছেন, যেহেতু আমরা ডিজিটাল বিষয় নিয়ে আলাপ করছিলাম, তার কাছ থেকে শুনি। জনাব জাহাঙ্গীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এরপর যে আপনার কাছে জানবো, আপনি যেহেতু আয়কর আইনের আলোকে মূলত করদাতাদের সেবা দিয়ে থাকেন, সেবা দিতে গিয়ে আপনি কি ধরনের পরিস্থিতির মুখে পড়েন? বিশেষ করে আমরা এখন অনলাইনে ডিজিটালি সেবা দিতে পারছি, সেই জায়গায় আপনি কি ধরনের সুবিধা পাচ্ছেন, কি ধরনের অসুবিধা পাচ্ছেন, যদি সংক্ষেপে একটু বলেন। আসলে আপনার বাংলাদেশে ডিজিটাল অর্থে যে বিষয়, যেটি জাতীয় রাজস্ব বোর্ড মানে ডিজিটাল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ ডিজিটাল যেটা, সেটা পূর্ণাঙ্গ ডিজিটাল যেটা শব্দটা, সেই শব্দটা এখানে অ্যাপ্লিকেবল না। তার কারণ হচ্ছে এখানে যে রিটার্ন সাবমিশন যেটা, হ্যাঁ, মানে আপনার হচ্ছে 18 90 লক্ষ, 90 লক্ষ বা 80 লক্ষ, 80 লক্ষ প্লাস, 80 লক্ষ প্লাস, এবং গত বছর 30,000 রিটার্ন জমা পড়েছে। তার মধ্যে সম্ভবত ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে যে 1 লাখের মতন, আমরা সংখ্যা একজ্যাক্ট বলতে পারবো না, 1 লাখের মতন আপনার ডিজিটালি রিটার্ন জমা দিয়েছে। তো আমাদের হচ্ছে যে এটার প্রচার নাই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এটাও যে অনলাইন যে রিটার্নটা, সেটা কিন্তু পূর্ণাঙ্গ না। এটা পূর্ণাঙ্গ ভাবে এখনো তৈরি হয়নি, যে আপনার পুরো ইন্টিগ্রেট করা, যেরকম ব্যাংক ইন্টারেস্ট এবং যে উৎসের কর কর্তন যে জায়গাগুলোতে কাটা হয়, অনেকগুলো ক্ষেত্রে প্রায় 40 প্লাস ক্ষেত্রে উৎসের কর কর্তন কাটা হয়। সেই উৎসের কর কর্তন গুলো এতে ইন্টিগ্রেট করা হয় নাই, যার জন্য হচ্ছে কি এখনো পর্যন্ত আপনার হচ্ছে আমাদের এটাকে পূর্ণাঙ্গ ডিজিটাল না। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যে এই যে এখন অনলাইনে যে রিটার্ন জমা দেওয়া এবং ডকুমেন্টেশন এবং সবকিছু মিলে যে যে ইস্যুস গুলো আছে, সেটি যতক্ষণ পর্যন্ত আমরা মানে পূর্ণাঙ্গ ভাবে ডিজিটালাইজ না করতে পারবো, ডিজিটালাইজ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে এটা এরকমই থাকবে। এবং এবং জি জি, এই অসুবিধাগুলো থাকবে বলে মনে করছেন আলমগীর হোসেন? আমরা মূলত যে এই আলাপগুলো আমরা আলোচনার শুরুতে ইতিমধ্যে করে ফেলেছি। প্র্যাকটিশনার হিসেবে আপনি এখন যে ধরনের অসুবিধার মুখোমুখি হন, বিশেষ করে আমাদের আয়কর আইন 2023 কার্যকর হয়েছে, সেই আয়কর আইনের আলোকে আমরা অনেক কিছুই এখন পর্যন্ত পাচ্ছি না, যেমন পরিপত্র নেই, নির্দেশিকা নেই, তারপরে ফর্মগুলো এখন আপডেটেড আমরা জানি কিছুটা হয়েছে, সেগুলো আমরা এখন কিন্তু সবার হাতে পাচ্ছি না। সেই সব জায়গায় আপনি কি ধরনের অসুবিধার মুখে পড়ছেন? বিশেষ করে জুলাই থেকে তো মূলত কর রিটার্ন দেওয়া শুরু হয়ে যায়, আপনার জায়গা থেকে একটু বলবেন, মূল্যায়ন করবেন। এই জায়গাটাতে একটু বিষয়টা সেটা হচ্ছে যে নতুন আইন যে হয়েছে 2023, এটি এখনো পর্যন্ত আপডেট হয় নাই, এবং এখনো আপনার হলো ফর্ম এবং প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে পরিপত্র, মানে আপনার এটার একটা বিধি আছে, পূর্ণাঙ্গ বিধিটা হয়নি, শুধু উৎসের করকর্তন রিলেটেড এর বিধিটা হয়েছে। পূর্ণাঙ্গ বিধি, এই পূর্ণাঙ্গ বিধির মধ্যেই ফর্ম এবং অন্যান্য বিষয়গুলো আসে।
পূর্ণাঙ্গ বিধি, তারপরে আপনার হচ্ছে যে নির্দেশিকা বা অন্যান্য, এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই আইন বাস্তবায়ন করার সময় সফটওয়্যার যেটা আছে, যেটা ডিজিটাল ডিজিটাল যেটা, এটা কিন্তু এখনো আপডেট হয় না, এবং এটা এই পুরোটাই কিন্তু আগের যে সফটওয়্যার যেটা আছে, কারণ এর পুরো আইন চেঞ্জ হয়েছে এবং অনেকগুলো জায়গায় যুক্ত হয়েছে, এবং এটি কিন্তু আপডেট করাটা কিন্তু সহজ না। তবে এটা এই আইন বাস্তবায়ন করার আগে রাজস্ব বোর্ডের আরো একটু মানে রাজস্ব বোর্ড একটা সাহসী পদক্ষেপ নিয়েছে ঠিকই, কিন্তু এটা আরো অ্যানালাইসিস করা উচিত ছিল, আরো ব্যাকডেট থেকে এগুলোকে সফটওয়্যার এবং অন্যান্য বিধি এগুলোকে যদি আপডেট করতো, তা আপডেট করলে পরে কিন্তু আজকে এই সমস্যাটা হয় না। আপনার ভ্যাট আইনটা দেখেন, ভ্যাট এবং সম্পূরক শুল্ক 2012 এবং বিধি হলো 2016, এবং এটি কিন্তু বাস্তবায়ন হয়েছে আপনার 2018 সালে, সম্ভবত 18 সালে কিন্তু আপনার এই আইনটা বুঝতে বাস্তবায়ন পেরেছি। হয়েছে। এবং জনাব আলম হোসেন, তাহলে আপনার এই অসুবিধাগুলো আমরা জানতে পারলাম। তাহলে আপনি কি মনে করেন, শেষ প্রশ্ন আপনার কাছে, জি জাহাঙ্গীর আলম, হ্যাঁ জাহাঙ্গীর আলম, আপনার কাছ থেকে একদম আমার শেষ প্রশ্ন, যে এই যে পরিস্থিতি, আপনি কি মনে করেন এনবিআর এর আয়কর খাতে যে টার্গেট, যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে সেই টার্গেটটি পূর্ণ হবে? আপনি কি মনে করেন? শেষ প্রশ্ন আপনার কাছে। হ্যাঁ, আয়কর মানে যেহেতু একটা মানে ডিপার্টমেন্ট এবং অনেক মানে কর্মী মানে আছে, এবং বাস্তবতার প্রয়োজনে এবং যদি একটু ডিলে হয়েছে, এখনো যদি সবাই মিলে তৎপর হয়, এবং অবশ্যই এনবিআর তৎপর হয়েছে এবং বিভিন্ন কমিটি ফর্ম করেছে, যেহেতু ফর্ম করেছে, তো এটি সাময়িকভাবে অসুবিধা হলেও আহ, মানে টার্গেট ফিল আপের ক্ষেত্রে আমার মনে হয় যে একটা একটা শেষের দিকে একটা তৈরি হবে। আর যদি আপনার হচ্ছে রাজস্ব বোর্ড আরেকটা তাদের নিজস্ব ইখতিয়ার আছে যে টাইম এক্সটেনশন, যদি তাদের ওই টাইমের মধ্যে যদি না হয়, তাহলে তারা টাইম এক্সটেনশন যদি করে, তাহলে এটা একটা সময় অ্যাডজাস্ট করা যাবে আর কি। আচ্ছা, কিন্তু এটা দ্রুত করতে হবে আর কি। অনেক অনেক ধন্যবাদ জাহাঙ্গীর আলম, আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনার ব্যস্ততার মধ্যেও। জনাব আলমগীর হোসেন, অনেকগুলো বিষয়ে উনি এনেছেন প্র্যাকটিশনার হিসেবে। এই বিষয়গুলো সম্পর্কে আপনি কি ভাবছেন, কিভাবে এনবিআর এই সমস্যাগুলো সমাধান করতে পারে, সেই বিষয়গুলো শুনবো। আমাদের আরও একটি বিরতির সময় আছে, ফিরে এসে এই বিষয়গুলো আপনাকে জানার চেষ্টা করব। দর্শক আছেন আপনার সঙ্গে, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জনাব আলমগীর হোসেন, সাবেক সদস্য জাতীয় রাজস্ব বোর্ড। আবার স্বাগত। আপনার সঙ্গে আয়োজনে আলোচনার বিষয় আয়কর সেবা কতটুকু ডিজিটাল। জনাব আলমগীর হোসেন, আমরা আমাদের বিরতির আগে যিনি অতিথি যুক্ত হয়েছিলেন, তিনি অনেকগুলো বিষয় এখানে এনেছেন, যে 80 লক্ষাধিক এখন ইটিএন ধারী আছেন, কিন্তু তাদেরকে সেই অর্থে আমরা সেবা দিতে পারছি না। নতুন একটি আয়কর আইন আমাদের কার্যকর হয়েছে, তার আলোকে বিধি হয়নি, অনেকগুলো ফর্ম হয়নি, পরিপত্র হয়নি, নির্দেশিকা হয়নি। এইগুলো কি আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব তৈরি করছে? বিষয়টা অত্যন্ত মানে প্রশ্নটা ওঠাটাই খুব স্বাভাবিক। আমার কাছে মনে হয়েছে যে এই পরিবর্তনগুলো রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে মূল প্রতিবন্ধক হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। তবে এই আইন এই বছরে পাশ করার সাথে সাথেই, পার্লামেন্টে পাশ করার সাথে সাথেই আমরা 1 জুলাই থেকে কার্যকর করেছি। অনেকগুলি বিধিমালা, অনেক ধরনের সিস্টেম আমরা কিন্তু আপডেটেড করিনি। আপডেট না করে কিন্তু আইনটি কার্যকর করেছি, এবং তার ফলশ্রুতিতে এই বছরে আমাদের যারা করদাতা আছেন, যারা করদাতা মানে কর পরামর্শক হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন, কর আইনজীবী হিসেবে কাজ করছেন, তাদের কিন্তু এই দ্রুততম সময়ের মধ্যেই আইনটি আত্মস্থ করা, তাকে অধ্যয়ন করা এবং তার আলোকে আয়কর রিটার্ন তৈরি করা। কারণ আমাদের একদম নতুন আয়কর আইনটি কিন্তু আগের আইনের থেকে ধারা অনেক পরিবর্তন হয়েছে, বিভিন্ন ধারা অনেক কিছু, এবং তার বিন্যাসটাও ডিফারেন্ট। তো সেই প্রেক্ষাপটে তাদেরকে যে একটা মানে আমি বলবো যে লার্নিং টাইম, এই লার্নিং টাইমটা আসলে তাদের দেওয়া দরকার ছিল। কিন্তু আপনি জানেন যে সরকারের দৃঢ় অঙ্গীকার ছিল, মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা ছিল, এবং IMF-এর একটা ঋণ চুক্তির একটা শর্তও ছিল, আয়কর আইন পাশ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সব কিছু মিলেই কিন্তু, এবং মাননীয় প্রধানমন্ত্রীরও একটা ছিল যে দ্রুততম সময়ের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে বাংলা আয়কর আইন করতে হবে এবং এটা চালু করতে, ইমপ্লিমেন্ট করতে হবে। সব কিছু মিলেই এই আইনটি করতে হয়েছে, এবং সেটা বলবৎ করতে হয়েছে 1 জুলাই থেকে। এবং সেক্ষেত্রে অবশ্যই ভালো হতো যদি আমরা পাশাপাশি আয়কর বিধিমালাগুলো এবং অন্যান্য ফর্মস এবং আমাদের সিস্টেমটাকে যদি আপগ্রেড করে ফেলতে পারতাম।
কিন্তু না করলেও করদাতাদের জন্য সমস্যা হবে না এই কারণে, বা রিটার্নটিও যদি আমরা সংশোধন না করি তাতেও সমস্যা হবে না এই কারণে আমাদের একটি নতুন আইনে একটি বিধিমালা, একটা ক্লজ আছে। সেটি হচ্ছে যে 1984 সালের আয়কর অধ্যাদেশের অধীনে প্রণীত যে সমস্ত এসআরও আছে, যে সমস্ত বিধিবিধানগুলো আছে, রুলস রেগুলেশনগুলো আছে, সেগুলি নূতন করে প্রণীত হয় না পর্যন্ত 23 সালের আইন 2023-এর অধীনেই প্রণীত হয়েছে বলে বিবেচনা করা যাবে। তার ফলে ওই কাগজপত্রের ভিত্তিতেই কিন্তু, ওই বিধিমালার ভিত্তিতেই কিন্তু আপনি আপনার আয়কর রিটার্নটি তৈরি করতে পারছেন, আপনি কার্যক্রম সম্পাদন করতে পারছেন। তবে আমাদের জাহাঙ্গীর আলম সাহেব বললেন যে একটি, আপনি জানেন যে উইথহোল্ডিং ট্যাক্স, যেটা উৎসে আয়কর কর্তনের বিধিমালাটা তৈরি হয়েছে। আমাদের আরও অনেকগুলি বিধিমালা তৈরি করতে হবে যেটা আগের আইনেও নেই। তার মধ্যে একটি হচ্ছে অডিটের একটি বিধিমালা। এই অডিটের বিধিমালা যদিও আপনার আয়কর 2023-এর আয়কর আইনে বিস্তারিত বর্ণনা করা আছে, কিন্তু সেখানে একটি বিধিমালার কথা বলা হয়েছে। এই বিধিমালাটি প্রণয়ন করতে হবে এবং আমাদের সিস্টেমটি, যে অনলাইন রিটার্ন সাবমিশনের সিস্টেমটিও এটা হালনাগাদ করতে হবে। কিন্তু তার অর্থ এই না যে তাতে করে আমাদের রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে। তার কারণ হচ্ছে যে রাজস্ব ক্ষতিগ্রস্ত করদাতারা হয়তো সময় বাড়িয়ে দিলে, সরকার রাজস্ব বোর্ড যদি সময় বাড়িয়ে দেয় তাহলে হয়তো অ্যাডজাস্ট করতে পারবে 1 মাস 2 মাস বা 3 মাস। কিন্তু মূল জায়গার যেটা চ্যালেঞ্জ হবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য, সেইটা তো ম্যাক্রো ইকোনমি। আপনার সরকারের একটা, আপনি জানেন, নির্বাচনী বছর, সেখানে একটা বাজেট মানে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের অনেক ধরনের প্রকল্প, ব্যয় আছে, অনেক কিছু আছে, জনদুষ্টির বিভিন্ন বিষয়, একটা বিষয় থাকে, সব মিলে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এটা অর্জন করার জন্য আপনার অনেকগুলি ফ্যাক্টর, অনেকগুলি ইস্যু আছে। সেই ইস্যুগুলো যদি সুচারুরূপে হয় তাহলেই আপনার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা খুব একটা মেজর ইস্যু হবে। অর্থনৈতিক কর্মকাণ্ড যদি গতিশীল হয় তাহলে সেটি হয়ে যাবে। কিন্তু একটি বিষয় আপনার সঙ্গে আমি একটু আলাপ করতে চাই যে আয়কর আহরণ বাড়ানোর জন্য, বিশেষ করে নতুন আয়কর খুঁজে বের করার জন্য নতুন একটি বিধিমালা জারি করা হয়েছে, টিআরপি, যেটি আমরা বলছি আয়কর প্রস্তুতকারী বিধিমালা। এটি এখনও কার্যকর হয়নি, সেটি নিয়ে খুব বেশি কাজ হয়েছে বলে এখনও জানা যাচ্ছে না। এইটি আসলে আমাদেরকে কিভাবে উপকার দেবে, আসলে এটি কতটুকু দরকার ছিল? এই ব্যাপারটা নিয়ে আমি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ইনফরমালি কথা হয়েছে আমার। তারা কয়েক বছর ধরে চেষ্টা করছে যে আমাদের যদি বলি ট্যাক্স পেয়ার্স এবং পপুলেশন রেশিও যদি বলি যে আমাদের 17-18 কোটি লোকের মধ্যে মাত্র 30 লক্ষ লোক রিটার্ন সাবমিট করছে, তো সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা কিন্তু খুব ইনসিগনিফিক্যান্ট। আমাদের নিবন্ধিত করদাতার সংখ্যা 80 লক্ষ বা 90 লক্ষ, এটাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট না। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, তার প্রেক্ষিতে ধরে নেওয়া হয় মিনিমাম 1 কোটি রিটার্ন পড়া উচিত আমাদের। ইনকাম ট্যাক্সের 1 কোটি করদাতা, 1 কোটি করদাতা আমাদের রিটার্ন দেওয়া উচিত। আমরা আইনের অনেক ধরনের পরিবর্তন এনেছি, অনেক ধরনের আমরা উদ্যোগ নিয়েছি। বর্তমান যে আইনি কাঠামো আছে এবং আমাদের যে প্রশাসনিক কাঠামো আছে তার মাধ্যমে আমরা ইভেনচুয়ালি কিন্তু 30 লক্ষের অধিক রিটার্ন আমরা সাবমিট করাটা নিশ্চিত করতে পারিনি। তখন একটা জিনিস, একটা পরীক্ষামূলকভাবে একটা অথরিটি ভেবেছে যে ঠিক আছে, আমরা যদি ধরেন অনেক ধরনের সেবা আছে, যেমন আমরা ডিজিটাল, আমি জানেন ইউনিয়ন পরিষদের ডিজিটাল সিস্টেম, আপনি একটা ব্যক্তিকে আপনি দায়িত্ব দিচ্ছেন, তুমি এই ডিজিটাল সার্ভিসগুলিকে তুমি ইউনিয়ন পরিষদের মানুষজনকে তুমি সেবা দিবে, তার বিনিময়ে তুমি একটা ফিস পাবে। এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমার গ্রামীণ জনগোষ্ঠী কিন্তু ডিজিটাল সেবা পাচ্ছে, অনেক ধরনের, অনেকে উপকৃত হচ্ছে, পাসপোর্টটা করছে, তারা বিভিন্ন কিছু করছে, মেইল করছে। তো এই ধরনের যদি আমার রিজনাল ভিত্তিকে যদি আমি কিছু এজেন্ট তৈরি করতে পারি, যারা আমার এই ধরনের প্রান্তিক মার্জিনাল ট্যাক্স পেয়ার যাদের খুঁজে পাচ্ছি না আমি, বা ধরা আমার জন্য অত্যন্ত এক্সপেন্সিভ, তাদেরকে যদি আমি ট্যাক্স নেটের মধ্যে আনতে পারি, এনে যদি আমি রেভিনিউর একটা ছোট্ট একটা অংশ যদি তাদের কমিশন দিয়ে দিই, তাহলে আমার এই প্রক্রিয়া অনুসরণ করে আমি রিটার্ন বাড়াতে পারি কিনা, আমি করদাতা বাড়াতে পারি কিনা, এটা একটা এক্সপেরিমেন্টাল ভিত্তিতে করা হয়েছে বলে মনে হয়েছে। এবং আমি জানি না পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছে, কিন্তু এই এক্সপেরিমেন্টটি করার শুরুতেই যখন এই বিধিমালাটা জারি করে তখন থেকে আমরা দেখছি আয়কর আইনজীবী যারা আছেন তাদের সাংগঠনিকভাবে, অ্যাসোসিয়েশনগতভাবে তারা কিন্তু এর বিরোধিতা করছেন। এবং বিরোধিতার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে যে বেসরকারি খাতকে যখন যদি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আয়কর আহরণের ক্ষেত্রে, এর স্বচ্ছতার ক্ষেত্রে নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে, হয়রানিও বাড়তে পারে করদাতাদের। সেইটি কি এনবিআর আমলে নিয়েছে বলে মনে হয়? আমি আয়কর আইনজীবীদের যে উদ্বেগ, যদি আমি অনেস্টলি বলি, তাহলে আমি খুব ক্লিয়ার না যে তারা কেন এই উদ্বেগ প্রকাশ করছে। কারণ হয়রানির প্রস্তুতি কেন আসছে? আপনি একজন আয়কর আইনজীবী হিসেবে যদি একজন করদাতাকে একটা সেবা দিতে চান, আমার যখন ট্যাক্স পেয়ার্স এজেন্টে আমি একটা দায়িত্ব দিব, তাকেও তো তার কোয়ালিফাই করার জন্য এনবিআর তাকে নমিনেট করবে যে দে আর কোয়ালিফাইড এজেন্ট।
এবং সেক্ষেত্রে তার কতগুলি ক্রাইটেরিয়া, এডুকেশনাল ক্রাইটেরিয়া এবং আদার কিছু ক্রাইটেরিয়া ফিক্স করা থাকবে, যেভাবে আইটিপিদের আমরা নিয়োগ দিয়ে থাকি। একই ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদেরকে কতগুলি ক্রাইটেরিয়ার ভিত্তিতে তাদের নিয়োগ দিবে। যখন এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে নিয়োগ দান করা হবে তখন আনডাউটেডলি প্রথমত কথা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইড লোকজন তো এজেন্ট হিসেবে কাজ করবেন। তার পরবর্তী পর্যায়ে তারা ওই করদাতাদের, নতুন করদা বা সম্ভাব্য করদাতাদেরকে উৎসাহিত করবেন, তাদের রিটার্ন তৈরিতে হেল্প করবেন, যেটা আমার একজন করদাতা, একজন আয়কর আইনজীবীও সেই কাজটি করেন না, তিনিও একজন নতুন করদাতাকে খুঁজে বের করেন। এবং তারা এটাও মনে করছেন তাদের কাজের জায়গা কমে যাবে। হ্যাঁ, যদি তাদের কাজের জায়গা কমে যাবে, আমি জানি না এখন টোটাল আয়কর আইনজীবীর সংখ্যা কত, বাট আয়কর আইনজীবীর সাথে যদি আমরা নিয়মিত আইটিপি রেজিস্ট্রেশন করতাম, এনবিআর যদি আইটিপি রেজিস্ট্রেশন করার যে প্রক্রিয়া সেটি যদি অব্যাহত রাখতো, তাহলে তো আইটিপি সংখ্যা বাড়তো। এতে করে কি আমার এক্সিস্টিং আয়কর আইনজীবীদের ব্যবসা বা তার প্র্যাকটিসিং সংখ্যা কমে গেছে? আমার যে আয়কর আইনজীবীর সংখ্যা, আমি যদি 1 কোটি ট্যাক্স পেয়ারকে জোগাড় করতে পারি, তাহলে কি তাদের ব্যবসা কমবে কি না আমি জানি না। আরেকটি ব্যাপার হচ্ছে, ওরা তো এক্সিস্টিং যারা ট্যাক্স পেয়ার আছে তাদের কাছে যাচ্ছে না, যারা যাচ্ছে একদম নিউ, যারা গ্রামে গঞ্জে ছড়িয়ে। এইখানে আমার একটি প্রশ্ন, এটি আসলে নতুন আয়কর আইন 2023-এর সঙ্গে সাংঘর্ষিক কিনা, যেখানে অটোমেশনের কথা বলা হচ্ছে, সরাসরি আয়কর দাতার সমস্ত ট্রানজেকশন, আয় ব্যয় সরাসরি ট্র্যাক করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আবার বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করে এখানে আয়কর বাড়ানোর কথা বলা হচ্ছে। এই ব্যাপারটা আসলে সাংঘর্ষিক কিনা, এই বিষয়টা আপনার কাছে জানার চেষ্টা করবো। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, ফিরে আসবো দর্শক, বিরতির পর ফিরছি। আরেকবার স্বাগত আপনার সঙ্গে আয়োজনে। আমাদের আজকের আয়োজনের বিষয় আয়কর সেবা কতটুকু ডিজিটাল। স্টুডিওতে আছেন আলমগীর হোসেন, সাবেক সদস্য করনীতি, জাতীয় রাজস্ব বোর্ড। জনাব আলমগীর হোসেন, যে বিষয়টি আমরা বিরতির আগেই বলছিলাম যে নতুন যে বিধিমালা জারি করা হলো, আয়কর প্রস্তুতকারী বিধিমালা, এটি নতুন আইনের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক কিনা, যেখানে অটোমেশনের কথা বলা হচ্ছে সরাসরি, সেখানে আবার আমরা বেসরকারি খাতকে যুক্ত করছি, সেটি কিভাবে দেখেন আপনি? না, আসলে খুব সাংঘর্ষিক। আপনি আলোচনা এক পর্যায়ে বলেছিলেন যে সাংঘর্ষিক কিনা, এটা সাংঘর্ষিক না। এই কারণে হচ্ছে যে তার কাজ কতটুকু। আমি যদি ডিজিটাল বাংলাদেশ করি এবং আমার যদি অন্যান্য ডাটাবেজের সাথে আমার ডাটাবেজ যদি ইন্টিগ্রেটেড থাকে এবং আমি যদি অনলাইনে ডেটা রিট্রিভ করে আমি একটা করদাতার প্রোফাইল যদি আমি বেরো করতেও পারি, কিন্তু তাকে তো আমি আইনগতভাবে, যদিও তাকে আইনগতভাবে তার বিধান আছে রিটার্ন দাখিল করা, কিন্তু আমি তো তাকে রিচ করতে পারছি না। আমার এজেন্ট তার করদাতাকে এডুকেট করবেন এবং তিনি তাকে রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করবেন, কর পরিশোধে উদ্বুদ্ধ করবেন। কাজে এইটা একটার সাথে একটা কমপ্লিমেন্টারি একটা রোল প্লে করবে বলে আমার ধারণা আর কি। আচ্ছা, তো এই জায়গাটায় সাংঘর্ষিক রোল প্লে করবে, কিন্তু একটা জিনিস, কিন্তু এটা বাস্তবায়ন হয়নি এখনো। এটা বাস্তবায়ন করতে সময় লাগবে, কারণ হচ্ছে আমরা ওই এলিজিবল এজেন্ট যারা, তাদের অ্যাপ্লিকেশন আশা করব, তারপরে তাদের কোয়ালিফিকেশন যাচাই করব, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিব, তাদের মনিটরিংয়ের ব্যাপারটা কীভাবে হবে এটা নিশ্চিত করতে হবে। অনেকগুলি কাজ আছে, কাজেই এই কাজগুলি শুরু করতে সময় লাগবে। এটি এই করবর্ষে হবে, এটা আমি জানি না জাতীয় রাজস্ব বোর্ড এই পর্যন্ত কতটুকু অগ্রগতি অর্জন করেছে, এটা আমার জানা নেই। কিন্তু আমরা খবর নিয়েছিলাম, সেটি তারা বলছেন যে এই কাজটি চলমান, কিন্তু কবে নাগাদ এটা আলোর মুখ দেখবে, কার্যকর হবে, একটু সময় লাগবে বলে মনে হচ্ছে। বলেনি। আরেকটি বিষয়, যে আমাদের আয়কর খাতে যে আহরণটা হয় তার একটা বড় অংশ আবার আমরা দেখি কর্পোরেট খাত থেকে হয়। আপনি একসময় এলটিইউতে কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো ব্যক্তি আয়করের বাইরে কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আয়করের তো একটি বড় সুযোগ রয়েছে, কিন্তু এইখানেও আমরা নানান ধরনের কথাবার্তা শুনি, একাধিক প্রতিবেদন তৈরি করে কর ফাঁকির কথা শুনি। সেইটিও তো অটোমেশনের মাধ্যমে রোধ করা সম্ভব। এনবিআর এখানে কতটুকু এগিয়েছে? এনবিআর আমরা যদি ট্রুলি বলি, তাহলে এলটিইউতে আমি যখন কমিশনার ছিলাম তখন একটা আমাদের সিস্টেম ছিল, তারা রেকর্ড অনলাইনে সাবমিট করবে, তাদের অ্যাকাউন্টস অনলাইনে সাবমিট করবে। বাট ইভেনচুয়ালি একটা প্রকল্পের আওতায় এলটিইউ যখন হয়, তার পরবর্তী পর্যায়ে প্রকল্প শেষ হওয়ার পরে কিন্তু সেটার কোনো আলাদা কোনো কিন্তু এই আইটি অটোমেশন সিস্টেমটাকে অব্যাহত রাখার জন্য বাজেট ছিল না। এবং তৎকালীন সময় আমি বারবার এনবিআরকে প্রস্তাব করেছি যে আমাদের একটা এলটিইউর টোটাল পারফরমেন্স অ্যান্ড এফিসিয়েন্সি কী করে বাড়ানো, যে তা একটা ইভ্যালুয়েশন হওয়া দরকার, একটা থার্ড পার্টি এক্সটার্নাল, যেটাকে আমরা অডিট বলি, সেই অডিট হওয়া উচিত, কম্প্রিহেন্সিভ অডিট, ট্যাক্স নর্মাল অ্যাকাউন্টিং অডিট না, কম্প্রিহেন্সিভ এই অর্গানাইজেশনাল যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা হওয়া উচিত, করে সেটাকে ইমপ্রুভ করা দরকার। কারণ আমরা যখন দেখেছি যে তৎকালীন সময় টোটাল ট্যাক্স রেভিনিউর, ইনকাম ট্যাক্স রেভিনিউর মোর দেন 22% রেভিনিউ কিন্তু শুধু এলটিইউ থেকে আসতো। এই জায়গাটাকে আমার মনে হয়েছে যে আরও স্ট্রেনথেন করা দরকার, রিভিউ হওয়া দরকার। কারণ হচ্ছে কর্পোরেট সেক্টরে কিন্তু ট্যাক্স ইভেশনের হচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। ডিভিসি নামে একটি প্ল্যাটফর্ম করা হলো। আমি আসছি তো এই কর্পোরেট সেক্টরে যে ট্যাক্স ইভেশনের যে জায়গাটা,
সেই জায়গাটায় মানে বন্ধ করার জন্য আমরা যেটা মনোযোগ দিয়েছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্টিং রেকর্ড কিপিং সিস্টেম যেটা, সেটাকে আমরা যেন আরও বেটার হয় এই সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করার জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যে আছে প্রতিষ্ঠান আছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে প্রতিষ্ঠান তাদের আইসিএবির সাথে জাতীয় রাজস্ব বোর্ড তারাই গিয়ে এসেছিলো, আমরা পেট্রোনাইজ করেছি, সাপোর্ট দিয়েছি এবং আমরা আমাদের আইনের মধ্যে কাঠামোতে নিয়ে এসেছি যে ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম তারা এটা একটা সিস্টেম ইন্ট্রোডিউস করতে চান। কারণ আমরা দেখেছি যে অডিট হয় মোর দ্যান 60-70,000 অডিট, কিন্তু তাদের রেকর্ড হচ্ছে 15,000 অডিট রিপোর্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করছে। তো এখানে বড় রকমের একটা গ্যাপ ছিল এবং মনে হচ্ছিল সেটা হচ্ছে মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিলস দিয়ে তারা একটা ভুয়া অডিট রিপোর্ট দিচ্ছেন। এটাকে বন্ধ করতে চেয়েছি, এটা মূলত করফাঁকির জন্য এটা একটা উদ্যোগ নিয়েছিলাম এবং তার এটা ফলাফল পাওয়া গেছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা গত বছরের যেটা আইনটা হয়েছিল সেটা বলা হচ্ছে যে কতগুলি প্রকিউরমেন্ট যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অধিক প্রকিউরমেন্ট হয় তাহলে ইউল হ্যাভ টু পে থ্রু ব্যাংকিং চ্যানেল। এবং আমরা গত বছর আরেকটা আইন করেছি, মানে এনবিআর করেছে, সেটা হচ্ছে যে যারা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পেমেন্ট করবে তাদের ট্যাক্স রেটও কমবে, অনেক কমবে। অর্থাৎ তাদেরকে আমরা অ্যাকাউন্টটাকে স্বচ্ছ রাখার জন্য যেভাবে আমরা একটা আইনি কাঠামো তৈরি করেছি, তেমনিভাবে অ্যাকাউন্টিং তাদের ট্রানজ্যাকশন যাতে ডিজিটালি করে তার জন্য আমরা একটা ইনসেন্টিভস কিন্তু রেখেছি। এই দুটি প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু এই আপনার অ্যাকাউন্টসের স্বচ্ছতা এবং কর্পোরেট ট্যাক্স ইভেশনের জায়গাটি বন্ধ করতে চেয়েছি আমরা। এর পাশাপাশি যে সিস্টেমটি হয়েছে সেটা হচ্ছে নতুন আয়কর আইনে আপনি কাস্টমস অথরিটি এবং ভ্যাট অথরিটির যে ডেটাবেস আছে, আমরা যেটাকে বিন বলি, এই বা কাস্টমসের ডেটাবেস, সেই ডেটাবেস থেকে আপনি রিকুইজিশন দিয়ে যে কোনো ইম্পোর্টার, যে কোনো এক্সপোর্টার, যে কোনো কিন্তু আপনি তথ্য ইনস্ট্যান্টলি সংগ্রহ করে তার ডেটাবেসে ওইটুকু এই পর্যন্ত এগিয়েছে। এই প্রক্রিয়ার একটা পর্যায়ে গিয়ে আমরা জানি যে আমদানিকারকদের কাছ থেকে এআইটি কাটা হয়। তো এআইটি নিয়ে ব্যবসায়ীদের অনেক অভিযোগ আছে, বিশেষ করে পরবর্তীতে তাদের আর এটা অ্যাডজাস্ট করা হয় না। যে পরিমাণ অগ্রিম কর কাটা হয় আমদানি করার ক্ষেত্রে, পরবর্তীতে তাদের সেই পরিমাণ কর দায় তৈরি হয় না, এমন নজিরও আছে। এনবিআর সেই কাজটি সঠিক করছে কিনা, অথবা এটি আসলে কিভাবে আর একটু কম হয়রানিমুক্ত করা যায়? এখানে হচ্ছে কি, আপনি দুই ধরনের বক্তব্য আছে কিন্তু। জি, ধরেন প্রথম কথা হচ্ছে যে এটা সমন্বয় করা হয় না, কথাটা আসলে এটা ভুল বোঝাবুঝি। সমন্বয় অবশ্যই করা হয়। সমন্বয় করা হচ্ছে এইভাবে, সমন্বয় হচ্ছে কাকে বলে সমন্বয়? আপনি যখন ইনকাম কম্পিউট করলেন, ইনকাম কম্পিউট করার পর একটা ডিমান্ড ক্রিয়েট হয়, প্রফিট ক্যালকুলেশন করার পর একটা ডিমান্ড ক্রিয়েট হয়। এই ডিমান্ডের বিপরীতে আপনার যে উৎসে কর কর্তন করা আছে সেটা অ্যাডজাস্ট করা হয়। প্রশ্ন হচ্ছে, যদি ক্রিয়েটেড ডিমান্ড থেকে আমার উচ্চে কর কর্তনকৃত কর যদি বেশি হয় তাহলে আমি ফেরত দিচ্ছি না, এটাকেই তারা বলছে সমন্বয় করা হয় না। আমি বুঝাতে পারলাম? জি। তো তার অর্থ হচ্ছে সমন্বয় অবশ্যই করা হয়। যারা বলছেন সমন্বয় করা হয় না তারা আসলে আইনের বিধানটি ঠিকমতো বোধগম্যভাবে তাদের নিকট উপস্থাপিত হয় না, এই জন্য তারা বুঝতে পারছেন না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমার যদি লস করতে পারি আমি ব্যবসাতে, জি, লস যদি করি তাহলে আমার এই রিফান্ড হবে, আমার শূন্য ডিমান্ড তৈরি হবে। শূন্য ডিমান্ড তৈরি হলে একটু দ্রুত শেষ করুন। শূন্য ডিমান্ডের তৈরি হলে আমার রিফান্ডটা আমাকে দিতে হবে। এই জায়গাটি আমাদের কাছে, যেটা আমরা এর আগে অনেক বছর ধরে একটা আইন আছে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের অ্যাকাউন্ট স্বচ্ছ না, যেহেতু আমাদের প্র্যাকটিসের জায়গায় অনেক অস্বচ্ছতার জায়গা আছে, আমরা ওই টাকাটুকু আমরা মিনিমাম ট্যাক্সের বিবেচনায় নিয়েছি। এই প্রসঙ্গে থার্ড যে ফাইনাল কথা বলবো সেটি হচ্ছে যে বেসিক্যালি আমাদের বিজনেসম্যানদের মধ্যে একটা বিবেচনা বোধ নেওয়া উচিত। তারা যখন ইম্পোর্টেড গুডস কাস্টমারের কাছে বিক্রি করে, তারা কিন্তু এআইটিটাকে কস্ট এলিমেন্ট হিসেবে ধরে নিয়ে তারা প্রাইসিং করে। আচ্ছা, কাজেই ইভেনচুয়ালি আমি যদি বলি যে ইম্পোর্টার যখন বিক্রি করে তখন তার আউট অফ ইজ ইনকাম কোনো ট্যাক্স কিন্তু ইভেনচুয়ালি এটা আসলে ভোক্তার কাছ থেকে আদায় করা হচ্ছে। ভোক্তার কাছ থেকে ইভেনচুয়ালি আদায়। খুবই দুঃখজনক। আমাদের সময় একদম ফুরিয়ে এসেছে। জনাব আলমগীর হোসেন, আজকে আমাদের আপনার সঙ্গে অনুষ্ঠানে সময় দিয়ে আমাদেরকে আলোকিত করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের দর্শক শ্রোতাদের। আবার দেখা হবে ইনশাল্লাহ। জি, দর্শক, এই ছিল আজকের আপনার সঙ্গে আয়োজন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। এখন টেলিভিশন যদি ফেসবুকে দেখতে চান তাহলে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখতে চাইলে ভিজিট করবেন youtube.com/c/ekhonTV-তে।